ঝিলিক খাই। ও হাই শুভজিৎ, হ্যাঁ গো, অনেকদিন পরই এলাম। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর সুমনা, সত্যি অনেকদিন পর, অনেক কাছে পর না। আরে বাবা, নতুন বউ তুমি এসছো, খুব খুশি হয়েছি আমি। হ্যাঁ মানে অনেক কাজের জন্য কিছু বিজি হয়ে গেছিলাম আমার প্রফেশনাল লাইফেও, যেহেতু একটা ইয়ার এন্ডিং গেল, ওই জন্য অনেক চাপের মধ্যে আমার আসা হয়নি। হ্যাঁ অভিষিক্তা, সবাই একই কথাই বলছে, হ্যাঁ সত্যি তাই। আহ, আমি লাইভ আর কয়েকজন হয়ে যাক, আমি লাইভ শুরু করছি। তো লাইভ শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদের সবাইকে বলতে চাই। মানে কিছুদিন আগে আমাদের গ্রুপে একটা লাইভ ইভেন্ট হয়েছে। তাতে যারা পার্টিসিপেট করেছেন এবং যারা সেরা সেরা অন্যতম সেরা পেয়েছেন, তাদের সবাইকে আমার হার্টিয়েস্ট কনগ্র্যাটস এবং বিগ কনগ্র্যাচুলেশন ওয়ান্স এগেন। আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে দেখুন, অনেক বড় বড় গ্রুপ আছে যেখানে অনেক মেম্বার, প্রচুর মেম্বার, 1,00,000-এর উপরে মেম্বার, এরকমও গ্রুপ অনেক আছে। তো সেই গ্রুপের ইভেন্টে অনেকে পার্টিসিপেট করে সেখানে কনসোলেশন প্রাইজ পেয়েছেন, তাতে অনেকে খুব খুশি হয়েছেন, অনেকে বা হননি, তাদের মন ক্ষুণ্ণ হয়েছে, হতেই পারে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, আমরা কিন্তু মানে আমাদের লৌকিক অলৌকিক গ্রুপ কিন্তু কোনো সেলফ অ্যাওয়ার্ডেড প্রোগ্রামে বিলিভ করে না, আমরা মানুষের স্কিল দেখি। তাই আমাদের গ্রুপের যে কোনো ইভেন্টে উইদাউট এনি হেজিটেশন আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারেন। আমরা মানুষের স্কিল দেখে তাদের অ্যাওয়ার্ড দিই। আমরা অ্যাডমিনরা কিন্তু কখনো সেখানে পার্টিসিপেট করি না। আমি এই কারণের জন্যই বলে রাখলাম, কারণ আমাকে কিন্তু ওই ইভেন্টের সময় অনেকে পার্সোনালি জিজ্ঞেস করেছে যে আমরা অ্যাডমিনরা ওখানে পার্টিসিপেট করছি কি না। তো আমি সেখানে সেটাই আর কি আজকে সবার জন্য এই কথাটা, আমাদের গ্রুপের কোনো ইভেন্টে আমরা কিন্তু অ্যাডমিনরা কোনো রকম পার্টিসিপেট করি না। তাই আপনারা উইদাউট এনি হেজিটেশন নিশ্চয়ই মোস্ট ওয়েলকাম, সবাইকে ইভেন্টে পার্টিসিপেট করুন, ঠিক আছে? কারণ সেলফ অ্যাওয়ার্ডে আমরা বিলিভ করি না। আশা করি বোঝাতে পেরেছি আপনাদের সবাইকে। তো এখন 18 জন, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ইন্দ্রানিধি, তুই আসবি আমি জানতাম। বাবা ওয়েন্দ্রিলা এসেছে, অভিষিক্তা, হ্যাঁ মাঝে মাঝে, হ্যাঁ গো চেষ্টা করবো গো। আচ্ছা, আজকে যে প্রথম স্টোরিটা না ইনসিডেন্টটা দিয়ে আমি আমার লাইভ শুরু করছি। আমাকে এখানে অনেকেই আগে রিকোয়েস্ট করেছে যে মানে দিদি তুমি তোমার লাইফের তোমার কি কোনো রিয়েল এক্সপিরিয়েন্স নেই, তুমি তোমার লাইফের কোনো রিয়েল এক্সপিরিয়েন্স কেন বলো না? ঠিক আছে, আমার লাইফের রিয়েল এক্সপিরিয়েন্স অনেকই আছে, তার মধ্যে একটা আমি আজকে আপনাদের শুনি, মানে একটা দিয়ে আর কি আমি আমার লাইফটা আজকে শুরু করছি। এই ঘটনাটা ঘটেছিল সুরাটে। আমি কর্মসূত্রে সেখানে মাস 2.5 মতো ছিলাম। তো সুরাটের তরওয়ারি সার্কেলে আমি থাকতাম। যদি এখানে কেউ থেকে থাকো গুজরাটের দিকে, মানে ওই আমেদাবাদ ওই দিকে থেকে থাকো বা থাকতে, তারা জানবে বা তারা জানবেন যে তরওয়ারি সার্কেল একটা সুরাটের একটা খুব ফেমাস জায়গা। আমি সেখানেই থাকতাম, ওই তরওয়ারি সার্কেলের কাছেই একটা, মানে অফিস থেকেই সেটা একটা রেন্টেড ফ্ল্যাট ছিল, আমি সেখানে থাকতাম। তো কারণ কি, সেখান থেকে আর কি আমাদের অফিসটা ছিল হেঁটে জাস্ট 15 মিনিটসে, তাই স্টাফদের যেন কোনো রকম কনভিনিয়েন্স প্রবলেম না হয়, তাদের যেন বেশি কনভিনিয়েন্স দিতে না হয়, সেই জন্য ওরা এই অ্যারেঞ্জমেন্টটা রেখেছিল। তো আমি সেখানে 2.5 মাস মতন ছিলাম।
তো আমি আগে রাস্তাটার একটা ডেসক্রিপশন দিয়ে রাখি। তারাবাড়ি সার্কেল যেখানটায় আমি থাকতাম, যে লেনটা দিয়ে যেতে হতো, সেটা ছিল একদিকে শুরু হচ্ছে মেন রাস্তা, সেখান দিয়ে লেনটা শুরু হতো, শুরু হয়ে বেশ খানিকটা প্রায় 1 কিলোমিটার মতন ওই লেনটা ছিল, গিয়ে আবার মেন রোডে পড়তো। এই রকম ছিল রাস্তাটা। তো ওই রাস্তাটার না একটা সার্টেন প্যাসেজ, খুব দুপাশে খুব ঘন ঝাঁকড়া শেওড়া গাছে ঘেরা ছিল জায়গাটা, একটা সার্টেন রাস্তা। আর ওই রাস্তাটা ভীষণ অন্ধকার ছিল, একটু সন্ধ্যা নামলেই ওখানে অন্ধকার নেমে যেত। এমনিতেই আমি পার্সোনালি একটা জিনিস বলছি, আমি ইন্ডিয়ার চারধারে থেকে এসেছি আমার কর্মসূত্রে। একটা জিনিস আমি দেখেছি, সুরাট শহরটা আমার মতে কম্পারেটিভলি খুব নিট অ্যান্ড ক্লিন সিটি। আমি তো আরও অনেক জায়গায় থেকেছি, ইভেন থাকছি এখনও। তো নিট অ্যান্ড ক্লিন সিটি খুব, আর ভীষণ সেফ সিটি, ভীষণই সেফ। আমি অনেক রাতে বাড়ি থেকে ফিরতাম, কিন্তু অফিস থেকে বাড়ি ফিরতাম, বাট সত্যি কখনো কিছু সেরকম মানুষের তো অ্যাটলিস্ট কোনো দিন কোনো ভয় দেখিনি। সত্যি খুব সেফ সিটি। তো এবারে আমি না কমেন্টগুলো একটু পরে পড়ছি, হ্যাঁ, সবার কমেন্টের আমি নিশ্চয়ই অ্যান্সার করবো। আমি এই ইনসিডেন্টটা পড়ে নিই, তারপরে আমি করছি। তো যেখানে আমি থাকতাম এবং সেই সার্টেন রাস্তাটা পেরিয়ে গিয়েই কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়াটা স্টার্ট হতো। তো এরকম ওই রাস্তাটা পেরিয়ে থেকে আমি যেই ফ্ল্যাটটায় থাকতাম সেই রাস্তাটা ছিল। তো প্রতিদিনই অফিস থেকে মোটামুটি ফিরে যেতাম, সন্ধে নামার মোটামুটি একদম অন্ধকার হওয়ার আগেই ফিরে যেতাম। কিছু কিছু সময়, আপনারা তো এখানে অনেকেই আছেন যারা চাকরি করেন, যারা জানেন নিশ্চয়ই যে অফিসের কিছু কাজ এমন হয়ে যায় অনেক সময়, বসে থাকা যায়, তাড়াতাড়ি বেরোনো যায় না। তো আমার একদিন এরকমই রাত হয়ে গেছিলো, প্রায় তখন 9টা বেজে গেছিলো। আমি অফিস থেকে যখন বেরিয়েছি তখন 9:15 বাজে। আর যেহেতু 15 মিনিটের রাস্তা, আমি যেতামও হেঁটে, আসতামও হেঁটে। তো কি হতো, আমার যে খাবারটা, আমার যে 3 বেলার খাবার, সেটা কিন্তু আমাদের যে ল্যান্ডলর্ড ছিল তার বাড়ি থেকে আসতো, তাকে কিন্তু পে করতো পুরো অফিস। আমাদের থাকা খাওয়া তার বাড়ি থেকেই হতো আর কি, খাওয়ার আসতো 3 বেলা তার বাড়ি থেকেই। তো হতো কি, উইকডেজগুলোতে ওনারা ব্রেকফাস্ট আর লাঞ্চটা আমাকে দিয়ে যেতেন, আবার ডিনারটাও ওনারা দিয়ে যেতেন। তো কখনো কখনো কি হতো, যদি আমার কখনো আসতে দেরি হতো, আমার ঠিক ফ্ল্যাটের পাশেই একটা ফ্যামিলি থাকতেন, পাঞ্জাবি ফ্যামিলি। ওরা আন্টি আমাকে ভীষণ ভালোবাসতেন। তো ওদের বাড়িতে না, আমরা কেউ না থাকলে অফিস থেকে ফিরতে দেরি হলে সেটা অবশ্যই আমাদের ল্যান্ডলর্ডকে জানাতে হতো যে আজকে আমাদের ফিরতে রাত হবে। তো উনি কী করতেন, খাবারটা ওই আন্টিকে দিয়ে যেতেন, আন্টি রেখে দিত খাবারটা, আমরা আসলে দিয়ে দিত। তো সেবারের কাজটাতে আমি একাই ছিলাম সেই ফ্ল্যাটে, আমার সাথে আমার কোনো কলিগ যায়নি। তো আমি এরকম ফিরছি, 9টা প্রায় 15 বেজে গেছে, আমি তাড়াহুড়ো করে ফিরছি। সবচেয়ে বড় কথা, আমার খুব খিদে পেয়েছে। আমার সেভাবে কিছু সেই দুপুরের লাঞ্চের পরে আর কিছু খাওয়া হয়নি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি সেজন্য আরও তাড়াতাড়ি করে বাড়ির দিকে ছুটছি। এবারে জেনারেলি ওই যে রাস্তাটা যেখানে ওই ঝাঁকড়া শেওড়া গাছের দুপাশে সারি, সেই জায়গাটার থেকে না রাত্রেবেলা, আমি আগেও দেখেছি, এটা আমি নোটিস করেছি যে আমি কোথাও গেছি, অটোওয়ালারা ওই জায়গাটা দিয়ে আসতে চাইতো না, ওরা একটা শর্টকাটে নিয়ে আসতো। কেন আসতে চাইতো না আমি কিন্তু জানতাম না, বাট কখনো কোনো এমার্জেন্সিতে কোনো অফিসের পার্টি চলেছে, রাত হয়ে গেছে, আমি অটো নিয়েছি, ওখানে পরিষ্কার বলে দিচ্ছে, ম্যাডাম ভাড়াটা একটু বেশি লাগবে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব না, আপনাকে একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবো, তাতে একটু ঘোরা হবে। এরকম 2-3 বার হয়েছে আমার সাথে। তো কেন যে আসতে চাইতো না বুঝতাম না, তখনও অবধি জানতাম না।
তো সেদিন আমি এরকম আসছি, আর সত্যি কথা শর্টকাট দিয়ে ঘুরে আসার কথাটা আমার মাথা থেকেই উড়ে গেছে। আমার পেয়েছে খিদে, আমি বাড়ি যাব, খেতে হবে আমাকে। আমি তাড়াহুড়ো করে জোর মানে রীতিমতন হেঁটে পা চালিয়ে তো যাচ্ছি, এমনিতে আমি একটু জোরে হাঁটি, সেদিন আরও জোর ছিল হাঁটার। ভীষণ খিদে পেয়েছে, আর মোটামুটি তখন 9:30 যখন বেড়েছি, আস্তে আস্তে দেখছি সব দোকানের শাটার নামাচ্ছে আর কি। এমনিতে ওরা খুব ভোরে মানে গুজরাটের কালচারে খুব ভোরে ওরা দোকান খুলে দেয়, তাই মোটামুটি 8:30 9টার মধ্যে দোকান বন্ধ করে দেয়। অলরেডি শাটার নামাচ্ছে, আর কিছু আমার খাওয়ার অপশান নেই, বাড়ি গিয়েই খেতে হবে। তো পাশের বাড়ির যে আন্টি ইতিমধ্যে আমাকে ফোন করে যে তুই কি বেরিয়েছিস, তোর খাবার কিন্তু দিয়ে গেছে। আমি বলছি হ্যাঁ আন্টি, আমি আসছি, আমি রাস্তায় আছি, তোমার কাছ থেকে খাবারটা নিয়ে নেব। আমি যাচ্ছি, ঠিক আমি ওই রাস্তাটায় এসে পড়েছি, সেই শেওড়া গাছের সারি রাস্তাটায়। ছোটোবেলায় শুনেছি শেওড়া গাছে নাকি পেতনি থাকে। তো যাই হোক, এবারে আমি আসছি, রাস্তাটা বেশ ঘুটঘুটে অন্ধকার রাস্তা, লাইট পোস্ট আছে 4টে মাত্র, কিন্তু ওই শেওড়া গাছের ঝাঁকড়ার জন্য ওই লাইট পোস্টের আলোগুলো কিছুতেই রাস্তা অবধি এসে পৌঁছয় না ভালো করে। মানে জায়গাটা কিছু জায়গা একটু আলো আধারি, আবার কিছু জায়গাটা অন্ধকার, মানে রাস্তাটা অদ্ভুত টাইপের একটা, মানে একটা সত্যি একটা বেশ ভয়ভুতুরে একটা এনভায়রনমেন্ট ছিল ওইটুকু রাস্তার মধ্যে, ওইটুকু জায়গার মধ্যে। তো আমি যাচ্ছি, হঠাৎ আমি মোটামুটি রাস্তাটা ঢুকে পড়েছি, তাড়াতাড়ি পা চালাচ্ছি, আমাকে যেতে হবে। হঠাৎ শুনছি এক্সকিউজ মি, এই রকমভাবে কেউ আমাকে ডাকলো। তো আমি পেছন ফিরে দেখছি কি একটা মেয়ে, মানে কীরকম নর্মাল, আমি না ঠিক এখনো অবধি আমার চোখে যেটা ভাসছে, আমি নর্মাল দেখেছিলাম, যা দেখেছিলাম একটা মেয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, তবে আমি কিন্তু অন্ধকারে মেয়েটার মুখটা বুঝতে পারছিলাম না। আমার ঠিক পেছন দিকে, মানে আমি পেছন ঘুরেছি এভাবে, মোটামুটি এই দাঁড়িয়ে আছে হচ্ছে 3 হাত দূর মতো। আমি ঘুরে বললাম ইয়েস, ব্যাস ওইটুকুই। তারপরে যে কি হলো সেটা মানে আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি। আমার অ্যাজিভ যেন মনে হলো মেয়েটা অন্ধকারে কোনো গাছের মধ্যে মিলিয়ে গেল, না কি গাছের ওপরে কি চড়ে গেল, আমি ঠিক সেই মুহূর্তে বুঝতে পারিনি ব্যাপারটা। কারণ আমার তখন কনসেন্ট্রেশন হচ্ছে আমার খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, আমাকে বাড়ি যেতে হবে। আমার সত্যি আর বোঝার মতো অবস্থা ছিল না, মাথায় আমি আবার রীতিমতন ঘুরে পেছন ফিরে ঘুরে ওই দেখলাম যখন ওই অবস্থা, আমি আবার আমার মতন চলতে শুরু করলাম। মনে মনে ভাবলাম পাগল টাগল না কি, এক্সকিউজ মি বলার মানেটা কি। এদিকে আমি চলতে শুরু করেছি, রাস্তা ক্রস করে আমি ঢুকে গেছি। আমি দরজা খুলে ঢুকে দেখছি আন্টি দরজাটা খুলে বাইরের সামনে দাঁড়িয়ে আছে। বললো যে আমি বারান্দা থেকে দেখলাম তুই আসছিস, আমি তাই দেখলাম, নে তোর খাবারটা, তুই যা ঘরে যা, হাত মুখ ধো, আমি তোর খাবার নিয়ে আসছি। আর আমি আজকে গাজ্জার কা হালুয়া বানিয়েছি, তা গাজ্জার কা হালুয়া আমার ভীষণ ফেভারিট, আর সেই জন্য আন্টি আমার জন্য 1 কাটোরি তুলে রেখেছে, মানে 1 বাটি গাজরের হালুয়া আমার জন্য তুলে রেখেছে, বলছে আমি সেটা নিয়েও আসছি। এবারে গুজরাটে যে আমি ছিলাম না, এখানে যদি কীরকম, মানে যদি কেউ থাকেন, যদি কেউ আছেন এরকম গুজরাটে থাকেন বা থাকতেন, ওদের মেন আবার খাবার দাবার কি জানেন তো, ওরা ওই থেপলা খায়, আরও অনেক রকমের সবজি খায়, যাতে বেশি করে হিং ঢালে, আরও অনেক কিছু হয় আর কি। তো বুঝতেই তো পারছেন, মাছে ভাতে আমি হচ্ছি বাঙালি, আমার তো ঠিক খাওয়ার পোষাতো না, যাই হোক খেতে তো হতো। তো যথারীতি তাই প্লেটে দেখছি 4টে থেপলা দিয়েছে, আর একটা কিছু মনে হয় সবজি ছিল, চাটনি ছিল, একটু দই ছিল, এরকম আর কি, রায়তা টাইপের কিছু ছিল। আমার মেন অ্যাট্রাকশন গাজর হালুয়া এসছে, এবার তো ওটাকে আমার খেতে হবে। তো আমি হাত মুখ ধুয়ে এসছি, ইতিমধ্যে আন্টি এসছে ঘরে। আমি হাত মুখ ধুয়ে এসে দেখছি আন্টি খাবারটা আমার টেবিলের মধ্যে বেড়ে রেখেছে, মানে প্লেটটা টেবিলের মধ্যে রেখেছে, আন্টি বসে আছে। আমাকে শুধু বললো যে আমি তোরই জন্য অপেক্ষা করছিলাম, কারণ তুই আসবি আমি দেখলাম। আচ্ছা তোকে একটা কথা বলি শোন, তোর যখন কখনো রাত হয়ে যাবে না, তুই আমাকে বা আঙ্কেলকে একবার ফোন করবি, তোকে আঙ্কেল গিয়ে ওখান থেকে নিয়ে আসবে, আঙ্কেলের তো বাইক আছে, তোকে নিয়ে আসবে। তুই কিন্তু একা বাবা এভাবে রাস্তা দিয়ে এত রাতে আসতে যাস না। তখন আমি একটাই কথা বলেছিলাম, কিন্তু আন্টি
গুজরাট শহরটা মানে সুরাট শহরটা তো খুব সেফ গো। আন্টি বলছে বাবা আমি তোকে যেটা বলছি তুই সেটা শোন, আসতে যাস না। বললাম ঠিক আছে, আমি আর কথা বাড়াইনি, আফটার অল উনি আমার থেকে বয়সে অনেক বড়। আমি বলছি আচ্ছা আন্টি। আমি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, খেতে খেতে আন্টিকে ওই ঘটনাটা বললাম, আন্টি এরকম এরকম হয়েছে। আন্টির মুখটা শুনে এইটুকু চুপসে গেল। ভয়ে আতঙ্কে উনি আমার দিকে মানে আর কথা বলতে পারছেন না। উনি দৌড়ে ঘরে গেলেন। আন্টির এক মেয়ে ছিল নেহা, আমার ভালো বন্ধু ছিল ও, নেহাকে নিয়ে দৌড়ে এলো। আমি খাচ্ছি এদিকে, আমার গায়ের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে চলেছে রীতিমতন। গায়ের মধ্যে গঙ্গা জল ছিটোচ্ছে, কী কী তুলসী পাতা খেতে বলছে, কী কী করতে বলছে, মানে আমি মানে একটা আন্টি কী হলো এরকম, তুমি হঠাৎ করে এরকম করে তুমি আমার গায়ের মধ্যে গঙ্গা জল ছেটাচ্ছ, আরও কী কী মন্ত্র পড়ে যাচ্ছে, কী কী করছে, হাতের মধ্যে একটা ধাগা বেঁধে দিল। আনলাম আন্টি কী হয়েছে কী হয়েছে, তুমি কি আমাকে একটু বলো কী হয়েছে। আন্টি যেটা বললো পরে, যেটা আমি শুনলাম আর কি, প্রথমে তো কিছুতেই বলবে না, আমি তারপরে আবার বললো রাতে কি আমি তোর সাথে এসে শোবো। বললাম না, কাউকে কিছু শোয়ার দরকার নেই, আমি ঠিক আছি। আন্টি যেটা বললো সেটা হচ্ছে যে ওই রাস্তাটায় ওই পার্টিকুলার প্যাসেজে নাকি পেতনি থাকে, শেওড়া গাছের ওইটুকু রাস্তায়, আর এরা মানুষকে ভুলিয়ে ভালিয়ে মেরে ফেলে। তো আন্টি বলেছে আমি জানি না তোর মধ্যে কি আছে বা কি দেখেছে, ও কিন্তু তোকে দেখেই চলে গেছে, সামহাও বুঝতে পেরেছে ও তোর সাথে কিছু করতে পারবে না, তাই ও চলে গেছে। নিয়ে আন্টি একটা ঘটনা বলল যে একবার নাকি এক অটোওয়ালা এই রাস্তাটা দিয়ে আসার সময়, জাস্ট রাস্তাটা শুরু হবার সময়, একটা খুব সুন্দরী মেয়ে হাত দেখিয়ে অটোতে তার উঠেছে কিছু দূর আসতে, ওই রাস্তাটা তখনও কিন্তু ওই প্যাসেজটা কন্টিনিউ হচ্ছে, আরেকটা মেয়ে উঠেছে এবং তারা একই জায়গায় নাকি যাবে, নাকি এক স্টপেজ আগে পরে নামবে। তো অটোওয়ালাটা নিয়ে যাচ্ছে গিয়ে একটা জায়গায় থামতে বলেছে, তো একটা মেয়ে নেমে গিয়ে পয়সা বার করতে গেছে। তো অটোওয়ালার কি মনে হয়েছে, অটোওয়ালা ওর পায়ের দিকে তাকিয়ে দেখছে ওর পাটা উল্টো, জাস্ট উল্টো একটা পা। আপনারা যারা শুনছেন একটু চিন্তা করুন তো, কারোর পায়ের দিকে তাকিয়ে দিচ্ছেন তার পাটা উল্টো, রিয়াকশানটা কি হবে। অটোওয়ালা তখন পয়সা মাথায়, আপনি বাঁচলে বাপের নাম, জোরে অটো চালিয়ে ছুটতে শুরু করেছে। তো পেছনে বসে থাকা যে আরেকজন প্যাসেঞ্জার ছিল, আরেকটি যে মেয়ে, সে বলল কি হলো, তুমি এরকম জোরে ছুটছো কেন, কি হয়েছে। বলছে যে আপনি দেখলেন না, ও চুড়েল ছিল, ওর পা এরকম উল্টো, আপনি দেখেননি, চুড়েল ছিল একটা। তখন মেয়েটা বলেছে ও চুড়েল ছিল, পা উল্টো। বলছে হ্যাঁ তাই তো। তো বলেছে তো মুঝে কনসি সিধি হ্যায়, মানে আমার কোথায় সোজা। ও দেখছে তখন অটোওয়ালা পেছনে দাঁড়িয়ে, ওর পাটা উল্টো। ওই দেখে অটোওয়ালা নাকি ওইখানেই সেন্সলেস হয়ে গেছে এবং সে নাকি পুরো 3 দিন টানা কোমায় ছিল হসপিটালে। পরে যা হোক তাকে কোমা থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তারপরেও তার শরীর সুস্থ কিছুতেই ছিল না। পরে কোনো মসজিদে গিয়ে কি পীর বাবা ধাগা ফাগা পরে টোরে সে সুস্থ হয়ে পরে এই কথাটা বলেছে ওই রাস্তাটার মধ্যে। সেদিন আমার ক্লিয়ার হলো, সেদিন আমি 2 4 করলাম যে কেন অটোওয়ালারা সেদিন রাত্রেবেলা যখন আমি এত রাতে বেরোতাম অফিস থেকে, কেন ওই রাস্তা দিয়ে আসতে চাইতো না। এইবার আমি ব্যাপারটা বুঝলাম যে এই জন্যই আসতে চাইতো না। আর আমার কাছে আজও রহস্য, সেদিন সে আমাকে কি দেখেছিল, আমাকে কি তার থেকেও বড় পেতনি ভেবেছিল, তাই কি চলে গেছিল আমি জানি না। কিন্তু সে মানে আন্টি বলার পরে আমি কিন্তু ব্যাপারটাকে, তখন আমার মনে হচ্ছে সত্যি তো আমি তো মেয়েটাকে পেছন ফিরে প্রপার চলে যেতে থাকিনি, মানে আমি দেখিনি সে প্রপারলি চলে যাচ্ছে বা কিছু। আমার যেমন হঠাৎ করে কেমন যেন মনে হলো মেয়েটা মিলিয়ে গেল বা গাছে মিশিয়ে গেল বা উঠে গেল, আমি সত্যি বুঝতে পারলাম না। কিন্তু আজও রহস্য, কেন আমাকে দেখে সে মুখ ঘুরিয়ে চলে গেল। তো এইটা আন্টি সেদিন আমাকে বলল এবং ওই গঙ্গা জলটা এই জন্যই কন্টিনিউয়াস ছিটিয়ে যাচ্ছে কারণ আমি পেতনির মুখোমুখি হয়েছিলাম, তাই চুড়েলের সামনে গেছিলাম তাই। তো সেদিন রাত্রেবেলা আমাকে
বলা হচ্ছিল বারবার করে কি আন্টির ঘরে গিয়ে শুতে, বা আন্টি এসে এখানে শোবে, বা নেহা শোবে আমার সঙ্গে। আমি বলেছি কাউকে কিছু শোয়ার দরকার নেই আন্টি, যখন চলেই গেছে তার মানে সে আর কখনো আসবে না, তুমি নিশ্চিন্ত থাকো, কিচ্ছু হবে না। হাতে ধাগা বেঁধে দিয়ে গেল, কিসের আমি জানি না কি, আমি আর জিজ্ঞেসও করিনি। এরকম একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছিল। তো তো এবার হয় কত কিছু, আমার তো এক্সপ্লেনেশন হয় না। আমি তো 2.5 মাস মতন ওখানে ছিলাম, তারপর তো চলেই এসেছিলাম, কিন্তু সেই ঘটনাটা আজও আমার চোখের সামনে ভাসে। আজও শুনলে মনে হয় যে জানি না কেন পেছন ফিরে চলে গেছিল। তো এরকম কত কিছু ঘটে। আচ্ছা আমি দেখি কে কি করছে। রুস্তম ঋত্বিক, ইয়েস আই স সামওয়ান। আচ্ছা তুমি কাকে দেখেছিলে গো? হাই পলাশ, হাই। আরে অনন্যা, কিচ্ছু হয়নি গো, এই সবে একটাই গল্প বললাম, তুমি এই একটা গল্পের রেকর্ডিংটা শুনে নিতে পারো। হ্যাঁ রে অঞ্জিলা, ওটা চুড়েলি ছিল, সত্যি খুব সাংঘাতিক রে। না না কাকু, শোনো শোনো শোনো। ও রাজদা, আরে ঠিক আছে গো রাজদা, তুমি এই একটাই গল্প বললাম গো দাদা, তুমি এই গল্পটা ইচ্ছে হলে রেকর্ডিং শুনে নিতে পারো, তুমি তো আছোই, পরের গল্পগুলো তো শুনতেই পারবে। থ্যাংক ইউ দাদা ভাই। হাই বৈশালী, হাই অমিত। তোমার বলা ঘটনা শুনতে দারুণ লাগে, সেই সাথে খুবই ভয় লাগে, তাই সব লাইভে আমি দিনের বেলা শুনি, রাতে শুনতে সাহস পাই না। সুতন্দ্রা, এরকম অনেকেই আছে গো, মানে লাইভ দেখেছি রাত্রেবেলা শোনে না, ভয় পায় বলে, তাই এতে শোনে। কুহেলি, ভীষণ মিষ্টি লাগছে, ওরে বাবারে, তোর দিদি তো তাই। আমার কাছে এলে বিপদ আছে, ঠিক বলেছিস, মনে হয় আমাকে, আমার তাহলে তার মানে আমার মানে যেটা আমি ভাবছিলাম সেটাই মনে হয় সত্যি রে, আমাকে ওর থেকেও বড় পেতনি ভেবেছে, তাই চলে গেছিল। রুস্তম, পা, হ্যাঁ ছেলে, পা ছেলে ছিল, পা উল্টো ছিল, হতে পারে। ভূত পেতনির পা নাকি সোজা থাকে না। ঠিক আছে ঋত্বিক, তুমি তোমার এই ঘটনাটা একদিন লাইভে এসে শেয়ার করো না, ভালো হবে। সুশ্রী, হাই। আচ্ছা ঠিক আছে, আমি কমেন্ট পড়ে নিলাম, এবার আমি নেক্সট ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা ছিল এরকম, ঘটনাটা কলকাতার এক বিশাল বড় হসপিটালে হয়েছিল। আমাকে কাইন্ডলি কেউ নাম জিজ্ঞেস করবেন না, কারণ বুঝতেই তো পারছেন রিনাউন্ড হসপিটাল, এসব বললে হয়তো বদনাম হতে পারে, কোনো দরকার নেই। তাই ইভেন আমি আমার বন্ধুর নামও এখানে ফ্ল্যাশ করছি না। তার সঙ্গে ঘটা ঘটনা, এবং খুব রিসেন্টের ঘটনা, খুবই রিসেন্টের ঘটনা, এই আগের মাসের ঘটনা, হ্যাঁ মার্চের ঘটনা। আমার বন্ধুর মায়ের নি রিপ্লেসমেন্ট ছিল, সেটা কলকাতার একটা বড় রিনাউন্ড হসপিটালে হয়েছিল। তো কি হয়েছে, প্রথম দিন মানে কাকিমার, মানে ওর মায়ের অপারেশন হয়ে গেছে, তার পরের দিন থেকে ডাক্তাররাই সাজেস্ট করেছিল রাতে কাউকে থাকার জন্য, আয়া রাখার কথা বলেছিল। বাট আমার বন্ধুর মা, মানে বন্ধু আর কি, অবজেকশন করেছে, বলছে না আমি আছি, আমি দেখবো, আমি রাত জাগবো আমার মায়ের সাথে, আমি আয়ার হাতে দেবো না। বুঝতেই পারছেন কোভিড সিচুয়েশান, তো সত্যি কিছুটা সেফটি আমাদের তো মেনটেন করতেই হয়, হয়তো ওর জায়গায় থাকলে আমিও তাই করতাম। তো সেকেন্ড দিন থেকে ওর মায়ের সঙ্গে জাগা শুরু করেছে। তো এবারে প্রথম দিন রাত্রেবেলা ও মায়ের পাশে চেয়ারে বসে, যা হয় রাত্রেবেলা 12টার পরে তো আমাদের সবারই খুব চোখ একটু হলেও টেনে আসে। তো যখন ওর চোখটা এরকম জাস্ট একটু ঝিমুনি এসছে, জাস্ট চোখটা মানে একদম ঝিমুনি এসে মানে ওর ঘুমোতে যাবে, ওর হঠাৎ মনে হলো কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। ও ধরফর করে উঠেছে, ভেবেছে বোধহয় ওর মা ওকে ডাকার চেষ্টা করছেন, কারণ যেহেতু প্রচণ্ড পেন, কিছু ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাতে ঘুম আসে, পেন
রাতটা একটু রিলিফ হয়। হয়তো উনি জেগে গেছেন, ডাকছেন, দেখছেন কেউ কোথাও নেই। কাকিমা পাশের বেডে অঘরে ঘুমোচ্ছে, ও পাশে বসে আছে। কি হলো কেসটা? ও ভাবলো আমার মনের ভুল, কিছু হয়তো হয়নি, আসলে আমিও তো টায়ার্ড, দুদিন ধরে তো মাকে নিয়ে দৌড়োদৌড়ি অনেক চললো। এই কথা ভাবতে ভাবতে আবার কিছুক্ষণের চোখটা জাস্ট লেগে এসছে। ও শুনছে, এখানে আশা করি কম বেশি সবাই হসপিটালের পেশেন্টের রুম তো দেখেছেন, যেখানে ওই মাঝে একটা রড দিয়ে পর্দা লাগানো থাকে, যাতে মানে ওইখানে আর কি এই জন্য পর্দা দেওয়া থাকে কারণ পেশেন্টকে জামা কাপড় চেঞ্জ করাতে হয়, আরও অনেক রকম অনেক কিছু আছে। অনেক সময় পেশেন্টকে বেড প্যান দিতে হলে ওগুলো প্রাইভেসি মেনটেন করার জন্য আর কি পর্দাগুলো থাকে। ও পরিষ্কার শুনলো কি যেন টেনে পর্দাটাকে সরিয়ে দিল। ওই পর্দাগুলো তো অ্যাকচুয়ালি ওই রডের সঙ্গে রিংয়ের সঙ্গে লাগানো থাকে, যদি টেনে সরায় সেই রিংয়ের একটা আওয়াজ হয়, ও সেই আওয়াজটাই শুনেছে। ও ভেবেছে কোনো নার্স এসছে, ওষুধ টষুধ আছে বোধ হয় রাত্রেবেলা, অপারেশনের পরে তো এরকম রাতের ওষুধ অনেকেরই অনেক থাকে। ও তাড়াতাড়ি করে উঠেছে, এবারে উঠে দেখছে পর্দাটা সরানো ঠিকই, কিন্তু না কোনো আয়ামাসি, না কোনো নার্স, না কোনো ডাক্তার, কেউ নেই কিন্তু। তাহলে পর্দাটা সরালো কে? এই কথা বলতে বলতে ও পর্দাটাকে টেনে ফিরে আসছিল আবার চেয়ারে। ও দেখছে হসপিটালে, আপনারা তো মানে সেখানে যারা আজকে শুনছেন, আই হোপসো অনেকেই আছেন যারা ওই হসপিটালের মানে দরজা দেখেছেন, একটা ওই স্মল উইন্ডো টাইপের দরজার মধ্যে থাকে একটা কাঁচ লাগানো, একটা ছোট এরকম মাঝারি সাইজের একটা স্কোয়ার কাঁচ লাগানো থাকে আর কি, সব ঘর মানে হসপিটালের দরজাতেই থাকে। ও দেখতে পাচ্ছে ওই দরজায় একটা পোড়া মুখ উঁকি মারছে। ভাবুন তো আপনারা সিনটা, একদম গভীর রাত 1:30 2টো। ও দেখতে পাচ্ছে ওই কাঁচ দিয়ে বাইরে একটা পোড়া মুখ, একটা ফিমেল উঁকি মারছে। আমার বন্ধু অসম্ভব সাহসী, আর সবথেকে বড় কথা হ্যাটস অফ ওর সাহসকে। আমি থাকলে ওই জায়গায় মানে মনে হয় হার্ট অ্যাটাক করে মরেই যেতাম। সেই জায়গায় ওর মাথাও ঠান্ডা রেখেছে, হনুমান চালিসা মনে মনে আওড়াতে আওড়াতে আবার চেয়ারে এসে বসে পড়েছে, এবং সারাটা রাত কিন্তু মেয়েটা ঘুমোয়নি। তো এই করে এই এক রাত ও কাটিয়েছে। তারপর থেকেও হনুমান চালিসা ক্যারি করতো ঠিকই, কিন্তু অনেক কিছুই ও শুনতো, অনেক কিছুই ও দেখতো। ও দেখতো ওই যে পর্দাটা বললাম, সে পর্দার ওপাশে ও দেখতে পাচ্ছে কিন্তু একটা শ্যাডো দাঁড়িয়ে আছে, একটা ফিমেল বডি দাঁড়িয়ে আছে, কিন্তু পর্দার নিচে কিন্তু কারোর পা দেখতে পাচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছে পর্দার পেছনে দাঁড়িয়ে আছে। আপনারা জাস্ট একবার সিনটা চিন্তা করুন এখানে। আর যারা ভয় পাও বা পাচ্ছেন তাদেরকে বলবো, হ্যাঁ আপনারা দিনের বেলাতেই শুনুন, এটা বেশ ভয়ের কথা। কারণ আমি বলছি, এই ঘটনা শোনার পর আমার নিজের বাড়িতে স্লাইডিং উইন্ডো আছে। এই ঘটনা শোনার পর অনেক রাত আমার এমন ফিলিং হয়েছে, আমি থাকি এদিকে দোতলার ওপরে, আমার অনেক দিন এরকম ফিলিং হয়েছে ওই স্লাইডিং উইন্ডোর ওপাশে কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে। এই ঘটনা শোনার পর আমি মনের ভুল জানি, সবটাই জানি, এগুলো একটা মন থেকে, যেহেতু আমি শুনে ভয় পেয়েছিলাম কিছুটা, সেজন্য হয়েছে। তাই বলছি, যাদের উইক হার্ট আছেন এগুলো শুনবেন না, এখন শুনবেন না, দিনের বেলা শুনুন। তো মানে এরকম একবারও দেখেছে, কিন্তু আবার ওর হ্যাটস অফ সাহসকে। ও দেখতো এগুলো, হনুমান চল্লিশা পড়তো, কিন্তু মেয়েটা ঘুমোতে পারতো না। এরকম প্রায় দিন যেত। ও মাঝে মাঝে এরকম অনেক শ্যাডো দেখতে পেত। তো একদিন কি হয়েছে, ও একদিন এরকম হঠাৎ করে ওর চোখ লেগে এসছে, আবার সেরকম মানে যা হয়, ও তো ঘুমোতে পারছে না, চোখ তো একটু লেগেই আসে। চোখ লেগে এসছে, ও হঠাৎ করে শুনতে পাচ্ছে প্রচুর মানুষের একসঙ্গে আর্তনাদ, চিৎকার,
হেল্প চাইছে, বাঁচতে চাইছে কতগুলো মানুষ, অনেক মানুষ আর্তনাদ করছে, কাঁদছে বাঁচার জন্য। ও ধরফর করে উঠে পড়েছে যে কি হলো, কেসটা কে দেখছে, কোথাও কিচ্ছু নেই, ও কিন্তু রুমেই বসে আছে, চারিদিক নিস্তব্ধ। তাহলে কে করছে এই আর্তনাদ? কোথার থেকে আসছে এই আর্তনাদগুলো ভেসে আসছে, কোথার থেকে? পারেনি ও সেই রাতেও ঘুমোতে। আচ্ছা, আরেক দিন কি হয়েছে, চেয়ারে বসে আছে ও, হঠাৎ করে ও শুনতে পাচ্ছে, হঠাৎ করে ও মানে ওই প্যাসেজটার মধ্যে চেয়ার থেকে, মানে যেই তো বসে আছে প্যাসেজ থেকে একটু ওই চেয়ার থেকে উঠে একটু সামনে গেছে ও, আর কি পর্দাটাকে সরিয়ে ওই পাশে যেতে গেছে ও, হঠাৎ করে শুনলো যে, আপনারা তো জানেনই যে হসপিটালের প্রত্যেকটা পেশেন্টের বেডের সামনে একটা ইন্ডিভিজুয়াল একটা টেবিল দেওয়া থাকে, সেই টেবিলের মধ্যে পেশেন্টের ওষুধপত্র, তারপরে আরও অনেক কিছু জল টল রাখা থাকে। ও শুনতে পাচ্ছে সেই টেবিলটা থেকে সমস্ত জিনিস নিচে পড়ে গেল, পুরো এইরকম আওয়াজ, মানে টেবিলটা থেকে, টেবিলের ওপরে একটা ট্রে অ্যাকচুয়ালি রাখা ছিল, সেই ট্রের ওপরেই সব জিনিসপত্র ছিল। ও পরিষ্কার শুনলো সেই ট্রেটা নিচে পড়ে গেল, ট্রেটার আওয়াজ পড়লো এবং ওষুধপত্রগুলোরও পড়ার আওয়াজও শুনতে পেল। ও দৌড়ে এসেছে, ও কি ভেবেছে, কাকিমা যেহেতু অঘরে ঘুমোচ্ছেন, উনি হয়তো জেগে গেছেন, হয়তো টেবিল থেকে কিছু নিতে গেছিলেন, জল টল খাবেন বলে হয়তো হাত বাড়িয়েছিলেন, বা কোনো মতে কাকিমার ঘুমের ঘোরে হাত হয়তো ওখানে লেগে গেছে, তাই হয়তো ট্রেটা পড়ে গেছে। ও এই ভেবে দৌড়ে এসে দেখছে কোথাও কিচ্ছু নেই, কাকিমাও অঘরে ঘুমোচ্ছে, আর টেবিলটার উপরে ট্রের মধ্যে জিনিসপত্রগুলো অ্যাজ ইট ইজ ওইভাবেই রাখা আছে, কিচ্ছু এক চুলো কোথাও কিচ্ছু নড়েনি। তাহলে আওয়াজটা এলো কোথার থেকে? পারল না মেয়েটা সেদিনও ঘুমোতে। এরকম করে দিনের পর দিন ওর ঘুম হতো না সেখানে। ও মাঝে মাঝেই শ্যাডো দেখতে পেত, আর মাঝে মাঝেই চোখ লেগে আসলে ও শুনতে পেত অনেকগুলো লোক একসঙ্গে বাঁচার জন্য আরতি করছে, আর্তনাদ শুনতে পেত, চিৎকার শুনতে পেত। তো একদিন রাত্রেবেলা এক সিস্টার এসে ঐন্দ্রিলাকে বলে গেল, মানে আমার যে বন্ধু ছিল তাকে বলে গেল যে একটা কথা বলছি ম্যাডাম, আপনি না, ও অ্যাকচুয়ালি যেখানে কাকিমার বেড ছিল তার ঠিক পেছনে একটা জানলা ছিল। তো সেই জানলাটা খুলতে না করেছে, ম্যাডাম এই জানলাটা কোনোদিন খুলবেন না। তো জেনারেলি কি হয়, একটা ঘটনা ঘটতো সেখানটায় প্রতিদিন রাত্রেবেলা, যেটা ও আমার বন্ধু বারবার বারবার করে ফিল করতো, যে এই জিনিসটা, সেটা হচ্ছে যে এসি অস্বাভাবিক রকমভাবে লোতে চলে যেত, মানে প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত ঘর, প্রচণ্ড ঠান্ডা, মানে বসে থাকা যেত না, একদম বসে থাকা যেত না, এত ঠান্ডা হয়ে যেত ঘর। তো ও তখন কয়েকবার গিয়ে বলেছে, কারণ হসপিটালের এসির রিমোট তো আর পেশেন্টদের কাছে থাকে না, পেশেন্ট পার্টির কাছেও থাকে না, ওটা ওখানেই থাকে, রিসেপশনে থাকে। ও তখন গিয়ে বলেছে সিস্টারকে যে, সিস্টার দেখুন এই এই ঘটনা, প্লিজ একটুখানি এসি। বলছে কেন, এসি তো আপনাদের ঘরে কম করাই আছে, সব থেকে কম এসি আছে, মানে কম করা মানে টেম্পারেচার কমের দিকের এসি আছে। বলছে কিন্তু আমি তো বুঝতে পারছি না, এত ঠান্ডা লাগছে। এই ঘটনা প্রতিদিনই হতো, অথচ সিস্টার কিন্তু বলতো সব ঘরের যেহেতু এই কোভিড সিচুয়েশনে না এসি চালানোই বারণ, তবুও হসপিটালগুলো কি করে, পেশেন্টদের একটু রিল্যাক্সেশনের জন্য অল্প করে এসি চালায়, সেটা কিন্তু একদম অল্পই, তাতে কিন্তু টেম্পারেচার অত হাই হওয়ারও কথা না, কারণ আফটার অল এটা হসপিটাল, এতটা রুলসও ওরা ব্রেক করতে পারে না, যেখানটায় একটা এরকম গাইডলাইন্স আছে যে এসি থেকে বেশি হচ্ছে বলে। কিন্তু অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে যেত। ইভেন কখনো কখনো আমার বন্ধু ফিল করতো যে এই ঠান্ডা যেন এই পৃথিবীর ঠান্ডা নয়, এই যেন এক অপার্থিব ঠান্ডা, অপার্থিব এক তাপও না, একটা ঠান্ডা যাকে বলে, এই ঠান্ডা এই পৃথিবীর নয়, এটা কিন্তু মাঝে মাঝেই ফিল করতো। ও সামহাউ স্টোল টোল নিয়ে বসতো ঠিকই,
কিছু করার ছিল না, কিন্তু এই ঘটনা ঘটতো, কারণ ওর আর কোনো অপশান ছিল না। ওকে মাকে টেক কেয়ার করতে হবে, কাকিমাকে ওকে দেখতে হবে। সেখানটায় তো কিছু করতে পারে না, এভাবে এই অবস্থায় তো কাউকে সে ফিরিয়ে দিয়ে আসতে পারে না যেখানে নিজের মা। ও সেইভাবেই সেইখানে অ্যাডজাস্ট করে কিন্তু চলতো। ওই অপার্থিব ঠান্ডা ওর কথা অনুযায়ী তাতেও স্টোল নিয়ে বসে থাকতো। মানে আমি একটাই জিনিস ভাবছি যে সত্যি বোধহয় মানুষের থেকে এইখানে বড় শক্তিশালী আর কিছু বোধহয় হয় না। এই মেয়েটা 7 দিন থেকে 10 দিন এই অশরীরের সাথে লড়াই করে ওখানে টিকেছিল। তার মাকে তার বাঁচাতে হবে, মাকে দেখতে হবে, মাকে সুস্থ করতে হবে, নিজেকেও থাকতে হবে সুস্থ। হ্যাটস অফ ওর সাহসকে। তো এবারে একদিন কি হয়েছে, এটা একটা ঘটনা গেছে। তো ও মানে সেই জন্যই আরও বেশি ও মানে সাফোকেশন যাতে না হয় সেই জন্যই আরও বেশি জানলাটা খুলতে চাইতো, কিন্তু ওই সিস্টার বারণ করতো, না ম্যাডাম একদম এই জানলা খুলবেন না, একেবারেই জানলা খুলবেন না। কারণ জিজ্ঞেস করেছে, কারণ বলেনি। তো একদিন কি হয়েছে, যেই সিস্টারের প্রতিদিন ওখানে ডিউটি থাকতো সে তো কোনো কথা বলতো না। একদিন অন্য একজন সিস্টার এসছে, সে একটা বাচ্চা মেয়ে। তো তাকে তার সাথে আবার আমার বন্ধুর বেশ ভাব হয়ে গেছিলো। ওকে পটিয়ে পাটিয়ে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার বলো তো, কী হয়েছে এখানটা, এরকম কি এমন ঘটনা ঘটেছে যে এরকম না করে। তখন বলছে যে তখন মানে, এবং আমার বন্ধুর সাথে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে, ইভেন এই রুমের মধ্যে সেই অপার্থিব ঠান্ডা সেটাও বলেছে। তখন ওই সিস্টার রিভিল করেছে যে দিদি প্লিজ তুমি কিছু বলো না কাউকে, আমি তোমাকে বলছি যে এইখানের এই উইংয়ে এটা কিন্তু হয়, একরকম বলতে পারো এই উইংটা হন্টেড হয়ে গেছে একটা ইনসিডেন্টের পরে। এখানে কিন্তু পেশেন্টরা যারা আসে প্রত্যেকে কিন্তু এই কমপ্লেন করে গেছে। অনেকেই নাকি দেখতে পায় এক ঝাঁক মুখ এসে ওই জানলা দিয়ে, সেই স্লাইডিং ডোর যেখানে কোনো গ্রিল লাগানো নেই সেই খোলা জানলা দিয়ে এসে কিন্তু ডাকে, মানে ইনফ্লুয়েন্স করে জানলা দিয়ে নিচে ঝাঁপ মারার। অনেক পেশেন্টের সঙ্গে এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ভগবানের অসীম দয়ায় কিছু না কিছু কারণে যখন ওরা প্রায় জানলার সামনে কোনো পেশেন্ট চলে গেছিলো, কেউ না কেউ এসে বাধা দিয়েছে, তাই জানলা খুলতে না করে। 2 নম্বর কথা, ওই আর্তনাদ সেটা একমাত্র কোনো পেশেন্ট পার্টি নয়, সিস্টাররাও বসে বসে শুনতে পায়। প্রচুর লোকের একসঙ্গে আরতি, চিৎকার, বাঁচার চেষ্টা। অনেকেই নাকি দেখেছে, অনেক পেশেন্ট নাকি দেখেছে যে জানলা দিয়ে ঝাঁপ মারছে কতগুলো লোক। ওরা চিৎকার করেছে, এই কে ঝাঁপ মারলো, কে ঝাঁপ মারলো, তাড়াতাড়ি করে খুলে দেখে নিচে কিন্তু কেউ নেই। হসপিটালকে জানিয়েছে, তারাও কিন্তু কাউকে কিছু খুঁজে পায়নি, কেউ নেই, অথচ কিন্তু পরিষ্কার দেখেছে জানলা দিয়ে ঝাঁপ মারছে। সেই সিস্টারের কথায় একদিন রাত্রেবেলা এই মানে এখানে ওই সিস্টার ইভেন নিজেই বলছিল যে জেনারেলি আমি এখানে নাইট শিফট নিই না, তবু এমার্জেন্সি তো করতে হয়, আজকে এমার্জেন্সি পড়েছে আমি এসছি। তো সেইখানে আমি দেখেছি একদিন রাত্রেবেলা আমি স্যালাইনের বোতল নিয়ে আসছিলাম এই করিডোর থেকে, আমি দেখতে পাচ্ছি মানে কতগুলো লোক স্ক্রল করছে করিডোরের মধ্যে, স্ক্রল করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। তাদের সবার মুখ ঝলসানো, মুখ পোড়া মুখ। বলে আমি জাস্ট চোখ বন্ধ করে ইষ্টনাম জপ করছিলাম, আস্তে যখন চোখ খুলেছি দেখছি কেউ নেই। আমি সেই ইষ্টনাম জপ করতে করতে স্যালাইনের বোতল নিয়ে এই ওয়ার্ড থেকে দৌড়ে চলে গেছি এই করিডোর পেরিয়ে বাইরে, যেখানে আমার যাওয়ার কথা। বলে দিন রাত, বলে যতবারই এখানে নাইট শিফট হয় আমার এদের সাথে লড়াই করে এখানে নাইট শিফট করতে হয়। এই রকম আমরা এরকম এক্সপিরিয়েন্স করি। এবং সব থেকে বড় কথা, তখন আমার বন্ধু জিনিসটাকে 2 এ 4 এইভাবে করছে যে যখন ও প্রথম দিন না রাতে থাকতে এসছিল, ওকে একজন সিস্টার বলেছিলেন যে ম্যাডাম রাত্রেবেলা গভীর রাতে যদি দরজায় টোকা মারার আওয়াজ শোনেন দরজা খুলবেন না। কোনো ডাক্তারের আসতে হয়,
আমরা নার্সরা যারা আসি, আয়ামাসিরা যদি আসে, তারা কিন্তু কেউ পারমিশন নিয়ে ঢোকে না, ডাইরেক্ট ঢুকে যায়। কাজেই যদি নখ শোনেন দরজা খুলবেন না। আর সব থেকে বড় কথা, সেই নখটা যদি 3বার নখ হয় তাহলে তো আরোই খুলবেন না। 3বারের বেলায় যখন দেখছেন দরজা অনেকক্ষণ ধরে নখ হচ্ছে তখন খুললেও খুলতে পারেন। কিন্তু আবারও বলছি ম্যাডাম, আমরা কিন্তু পারমিশন নিয়ে নখ করে ঢুকি না। আপনি কিন্তু এই ব্যাপারটা একটু সজাগ থাকবেন। তখনও বসে বসে দুয়ে দুয়ে 4 করছে যে এই তাহলে ব্যাপার। এরকম নাকি অনেক পেশেন্টের সাথে ঘটেছে যে দরজা নক করেছে, বাইরে থেকে দেখতে পাচ্ছে এক ডাক্তার দাঁড়িয়ে আছে, ওরা দরজাটা খুলে দেখছে কেউ বাইরে নেই, কেউ নেই ওখানটায়, করিডোরে কেউ নেই। এবং অনেকেই নাকি এরকমও দেখেছে, নক করে দরজা খুলে দেখছে একজন সোজা চলে গিয়ে করিডোরের শেষে একটা জানলা, খোলা জানলা ছিল, সেখান থেকে ঝাঁপ মারছে এবং অ্যাজ ইউজুয়াল তার সারা বডি ঝলসানো। আর মানে এইরকম আর কি ঘটনা ঘটতে চলেছে, ঘটে আর কি, ওই স্পেশালি ওই হসপিটালের ওই উইঙ্গে। এবারে সব থেকে বড় কথা হচ্ছে, মানে এক একজন আর কি এক এক রকম দেখে, কেউ রিভিল করে ব্যাপারটা, কেউ রিভিল করে না। এরপরে আমার বন্ধু তার মায়ের কাছ থেকে, মানে কাকিমার কাছ থেকে জানতে পেরেছে একদিন, তার মানে কাকিমার অপারেশনের জাস্ট আগের দিন কাকিমা দেখছেন ওই যে কাকিমার মাথার পেছনের খোলা জানলা, সেখানে একটা বাচ্চা মেয়ে, 6-7 বছরের মেয়ে, সে রীতিমতন কাকিমাকে রিকোয়েস্ট করছে জানলা ধাক্কে জানলাটা যেন খোলে। কাকিমা তো চিৎকার করা শুরু করেছে। কাকিমার মাথায় কিন্তু এটা একবারও ঢুকলো না যে 3 তলার ওপরে বসে একটা ছোট্ট মেয়েটা উঠলো কি করে, আসলো কি করে, কে মেয়েটা। সে মেয়েটাকে বাঁচানোর তাগিদে চিৎকার করা শুরু করেছে, মানে তার নার্সকে ডাকছে, ডাক্তারকে ডাকছে। যখন আলটিমেট যখন সবাই এসছে, যা হয় কেউ নেই, কিন্তু কাকিমা কিন্তু দেখেছে অনেকক্ষণ ধরে বাচ্চা মেয়েটা কন্টিনিউয়াস কাকিমার কাছে আরতি করছিল যেন দরজাটা খুলে, জানাটা যেন খুলে দেয়। তখনও কিন্তু আমার বন্ধু দুয়ে দুয়ে 4 করেছে যে ওই যে সিস্টার বলেছিল সেখানে নাকি দেখা যায় এক ঝাঁক মুখ এসে হ্যালুসিনেশন করে নেয় পেশেন্টদের, এবং মানে মানে ঝাঁপ দেওয়ার জন্য আর কি ইনফ্লুয়েন্স করে আর কি, তারাও যেন ঝাঁপ দেয়। কিন্তু ওই আর কি ভগবানের আশীর্বাদ, তারা যখন আছেন সেখানে, অপদেবতা যখন আছেন, দেবতাও তো সঙ্গে নিশ্চয়ই আছেন, তারা বাঁচিয়ে নেয়। যেটা আমার বন্ধুর সাথেও সেম হয়েছিল, অপদেবতা ছিল সঙ্গে দেবতাও ছিল, তাই কিন্তু তারা সুস্থ সবল শরীরে বাড়ি ফিরতে পেরেছে। তো সেরকমই হয়েছে, মানে এরকম কোনো আর ঘটনা তারপরে পাওয়া যায়নি যে কোনো পেশেন্ট ওখান থেকে ঝাঁপ মেরেছে, কারণ কেউ না কেউ বাঁচিয়ে, যেমন তারপর থেকে একদম রুলস হয়ে গেছে জানলা যেন না খোলা হয়। তো এরকম ঘটনা ঘটেছে এবং পরে জানা গেছিল আর কি সেই হসপিটালে একবার একটা বিরাট বড় আগুন ধরে গেছিলো আর কি, এটা ফায়ার কেস হয়েছিল, তাতে প্রচুর পেশেন্ট পুড়ে মারা গেছে, কেউ মরণ ঝাঁপ দিয়েছিল। তারপর এবং পার্টিকুলার ওই উইংটাতেই বেশি মানে এফেক্টেড ছিল আর কি। তারপর থেকে নাকি এরকম দেখা যায়, মানে কম বেশি সব জায়গাতেই পুরো হসপিটালটা জুড়ে হয়, বাট ওই যে পার্টিকুলার উইংটা ওখানে কিন্তু বেশি হয়, কারণ ওটাই নাকি বেশি এফেক্টেড ছিল। আচ্ছা, আমি এরকম তো ঘটনা যাই হোক ঘটেছে এরকম, আমি হ্যাটস অফ ওয়ান সেকেন্ড আমার ফ্রেন্ডকে, আমি জানি আমার ফ্রেন্ড আজকে আমার লাইফটা এখানে শুনছে, তাকে আমি হ্যাটস অফ, এইভাবেই থাকিস, এভাবে লড়াই করে সত্যি আমাদের সবাইকে বাঁচতে হয়, এভাবেই থাকিস, অবশ্যই আমরাই জয়ী হব, কারণ মানে মনুষ্য জাতি সবসময় জয়ী। তো এরকম ঘটনা ঘটে। আচ্ছা, আমি একটুখানি কমেন্টগুলো পড়ে নিই। আর একটা কথা, আপনাদের মধ্যে যদি কেউ বুঝে থাকেন এটা কোন হসপিটাল বা কিছু, আমার একদম মানে হাত জোর করে আপনাদের রিকোয়েস্ট, নামটা এখানে মেনশন করবেন না প্লিজ। হ্যাঁ, আমি ইয়েকে বলেছি সেটা, ঋত্বিককে একদিন আসতে। অনন্যা, সেটাই আমি এক্ষুনি বলে দিলাম। হ্যাঁ, ভীষণই ভয়ঙ্কর, গায়ে কাটা দেওয়ার মতনই। হ্যাঁ দাদা ভাই, সত্যি এদের হ্যাটস অফ, সত্যি হ্যাটস অফ।
কত ইনসিডেন্টের সময় হ্যাঁ আমি জানি ওখানে অনেকেই এই কমপ্লেন করেছে। আমি আগেও এটা শুনেছি। ওখানে সবাই মানে অনেক কিছু হয় বলে মানে ডিউটি করতে চায় না। ইভেন আমার বন্ধু বলেছে তাকে ওই যেই নার্স এত কিছু রিভিল করেছিল, সেই নার্স নাকি বলেছে যে এই ওয়ার্ডে নাইট শিফট যাদের দেওয়া হয় তাদের নাকি স্যালারির সাথে এক্সট্রা টাকাও দেওয়া হয়, মানে ভূতের সাথে ডিউটি করবে তাই এক্সট্রা টাকা। কিন্তু কেউ ওখানে আপনি বাঁচলে বাপের নাম, তাই কেউ ওখানে রাতে ডিউটি করতেই চায় না। মানে এরকমই হয়ে গেছে আর কি। মানে পুজো নাকি করানো হয়েছিল, বাট লাভ কিছুই হয়নি, কারণ প্রচুর কষ্ট পেয়ে অনেক লোক মারা গেছিল। অনেক আশা আকাঙ্ক্ষা বাঁচবার ইচ্ছা সব কিছু শেষ হয়ে গেছিল এক আগুনের জ্বালায়। এক আগুন লেগে সবার সমস্ত কিছু মানে নষ্ট হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, বিশাল বড় ক্ষতি হয়ে গেছিল। এত সহজে তো তাদের আত্মারা ওখান থেকে মুক্তি পাবে না। না জানি কত আশা নিয়ে তারা মারা গেছিল সেখানে। হ্যাঁ অরিন্দম দা, সত্যি অনেকদিন পরেই এসছি আমি। হ্যাঁ আমি সেটাই বলছি, বুঝতে অনেকেই পারবেন নিশ্চয়ই, বিশেষ করে যারা কলকাতার। কিন্তু প্লিজ নাম কেউ এখানে মেনশন করবেন না, আমার একটা রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, আমি এবার পরের ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে আমারই এক বন্ধু এবং আমাদের এই গ্রুপের একজন অ্যাক্টিভ মেম্বার রিঙ্কুর সাথে। রিঙ্কুর আমার খুব ভালো বন্ধু। রিঙ্কুকে এখানে অনেকেই চেনেন। শম্ভু কাকু তুমি তো চেনো আমি জানি, আমার মনে হয় মানে ঐন্দ্রিলা তুইও চিনিস, সমীর কাকু তুমিও চেনো। আমাদের অ্যাক্টিভ মেম্বার ভীষণ, এবং আমার জীবনের অনেক খারাপ টাইমে ওকে আমি পাশে পেয়েছি। তো রিঙ্কুর সাথে একটা ঘটনা ঘটেছিল। রিঙ্কুর মাঝে কোভিড সিচুয়েশানে রিঙ্কুর শরীর খুব খারাপ হয়ে গেছিলো। রিঙ্কুর প্রচণ্ড কাশি হতো এবং সারাটা রাত মেয়েটা কাশির জ্বালায় ঘুমোতে পারতো না, এবং কাপ সিরাপ খেত ঠিকই, কিন্তু রাতে তার কোনো কাজ হতো না। এবং বাধ্য হয়ে রিঙ্কু কী করতো, একদিন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো রিঙ্কু চেষ্টা করেছিল, রিঙ্কুর কিছু প্রবলেম আছে যার জন্য অ্যান্টিবায়োটিকটাকে একটু অ্যাভয়েড করে, ও চেষ্টা করেছিল যদি কাপ সিরাপে কমে যায়, কিন্তু লাভ কিছুই হতো না, হচ্ছিল না। ইনফ্যাক্ট তখন কোভিড সিচুয়েশান, এদিকে ওর অলরেডি টেস্ট করতে দেওয়া হয়ে গেছে। তখন পুরো মানে একদম পুরো হাই টাইম চলছে হচ্ছে কোভিডের কলকাতায়। তো সারাটা রাত কাশতো আর কফ ফেলতে ও বেসিনের সামনে আসতো, কল খুলতো, কফ ফেলতো। তো একদিন কি হয়েছে, রিঙ্কুর বাড়ির ফ্যামিলি বলতে রিঙ্কুর ছেলে দুজনে থাকে ফ্ল্যাটে। রিঙ্কুর ফ্ল্যাটে আমি গেছি। ইনফ্যাক্ট ওর এক ধারে রিঙ্কুর ঘর, আরেক ধারে হচ্ছে ছেলের ঘর। কোজি সুন্দর ছোটোখাটো ছিমছাম খুব সুন্দর ফ্ল্যাটটা ওদের। আমার তো বেশ ভালো লেগেছিল ওর ফ্ল্যাটে গিয়ে। তো এবার একদিন রিঙ্কু এরকম প্রচণ্ড কাশি, সারাটা রাত অ্যাজ ইউজুয়াল ঘুমোতে পারেনি। ভোরের দিকে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার কিছুক্ষণ বাদে, তখন প্রায় ভোর হয়ে এসছে, রিঙ্কুর ঘুম এসছে, রিঙ্কু ঘুমিয়ে গেছে। তো রিঙ্কুর ছেলে পড়তে বসবে বলে বোধহয় অ্যালার্ম দিয়ে শুয়েছিল। তো ও কিছুক্ষণ আগেই শুনেছে ওর মা খুব কাশছিল এবং কফ ফেলতে এসেছিলো বেসিনের কল খোয়ার আওয়াজটাও কিন্তু ও শুনে ও ভেবেছে মা। যাই হোক কিছুক্ষণ থেমে গেছে, নিয়ে ও আধো ঘুমের মধ্যে দেখছে, মানে আধো ঘুমও ঠিক না, ওর চোখটা আধ খোলা, ও দেখছে ওর ঘরের দরজায় উঁকি মেরে কেউ একজন ওকে দেখছে। তার আপাদমস্তক সাদা শাড়িতে ঢাকা, তার
তার শাড়িটাও মানে শাড়ি না কি মোট কথা সে সাদা পরে আছে, এবং এরকম ঠিক মানে যতদূর ও বুঝতে পেরেছে কোনো মুসলিম লেডিও, সে কোনো মুসলিম ওম্যান সাদা শাড়ি পরা দরজাটা ঠেলে ওর ছেলেকে দেখছে। ওর ছেলে ভেবেছে বোধহয় রিঙ্কু এসছে, বলছে কে মা? কোনো উত্তর নেই। মা এসছো? কোনো উত্তর নেই। তারপরে এবং তখনও কিন্তু ও দেখতে পাচ্ছে যে ওকে দেখছে, এবার ও ভালো করে চোখটাকে খুলে উঠে মানে জেগে উঠে বসে দেখছে কেউ নেই ঘরে। দরজাটা কিন্তু খোলা, মানে আবছা করে দরজাটা কিন্তু এদিকে খোলা, কিন্তু ঘরে কেউ নেই। ও ভেবেছে ওর মা এসছিল চলে গেছে। ও খাট থেকে নেমে গিয়ে ওর মায়ের ঘরের সামনে দেখছে ওর মা অঘোরে ঘুমোচ্ছে, অঘোরে ওর মা ঘুমোচ্ছে। তাহলে কে এলো এক্ষুনি দরজার সামনে? ও খুব ভয় পেয়ে যায়, বাচ্চা ছেলে তো একটু ভয় পেয়ে গেছিল। তো ও তাড়াতাড়ি করে যাই হোক আবার গিয়ে শুয়ে পড়েছে। তারপরে অল্প অল্প আলো ফোটা শুরু করেছে। ও আর ওর মাকে ডিস্টার্ব করেনি, যেহেতু মা ঘুমোচ্ছে। পরে যখন সকালবেলা বেড়েছে, ওর মা যখন ঘুম থেকে উঠেছে, মা তখন মাকে তখন বলেছে, তখন ওর মা ব্যাপারটা শুনেছে। শুনে ওর মাও বলেছে হ্যাঁ আমার না এই বাড়িতে আরও অনেক কিছুই ফিলিংস হয়, আমার সবসময় মনে হয় আমার যেন এই বাড়িতে আগে পিছে কেউ যেন চলে বেড়াচ্ছে, অনেক রকমের আওয়াজ শুনি। যেমন একবার একটা ঘটনা আর কি, ওর মানে রিঙ্কু যে অনেক কিছু শুনতো, কিছু কিছু দেখতে পেতো, সব ঠিক। একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। রিঙ্কুর খাওয়ার টেবিলে ছেলেকে খাবার দিচ্ছে, ছেলের প্লেটের মধ্যে ভাত টাত বেড়ে দিয়েছে, গ্লাসের মধ্যে স্টিলের গ্লাস। টেবিলটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন টেবিল, কোথাও কোনো জলের কোনো ব্যাপার নেই। ও ছেলেকে ওই গ্লাসের মধ্যে জল দিতে গিয়ে দেখছে গ্লাসটা আপনি আপ সরে যাচ্ছে আস্তে আস্তে এরকম করে। রিঙ্কুর খুব সাহস, খপ করে গ্লাসটাকে আবার ধরে আবার সামনে বসিয়েছে, নিয়ে জল দিয়েছে। মানে এইরকম ওদের বাড়িতে ঘটনা ঘটতে থাকে। ইভেন আমি যেটা বলছি, আমি রিসেন্ট এই আগের মাসে কলকাতায় গেছিলাম, আমি রিঙ্কুর বাড়িতে তখনই গেছি। আমি নিজে জিনিসটা বলছি যেটা, যে আমার এমনি একটু গা ছমছম করছিল ওর বাড়িতে। আমি দুপুরবেলা গেছি, তারপরেও আমার একটু গা ছমছম করছিল। ও অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাটে থাকে। তো আমরা ঘরে বসে নর্মাল রিঙ্কু, আমি আর রিঙ্কুর ছেলে গল্প করছি। হঠাৎ করে আমরা সবাই মিলে শুনেছি এই আওয়াজটা, যে একটা দরজা বন্ধ করার আওয়াজ, বেশ জোরে কেউ যেন ঘরের দরজাটা বন্ধ করলো। সেটা কিন্তু আমরা ভেতরের ঘরে বসে আছি। আপনারা হয়তো অনেকে বলবেন যে পাশের ফ্ল্যাটে হয়তো কেউ বেরিয়েছিল দরজা বন্ধ করেছে। পাশের ফ্ল্যাটে যদি কেউ দরজা বন্ধ করে ওই আওয়াজ এত দূর আসার কথাই না। আমরা ভেতরের ঘরে বসেছিলাম, কিন্তু আমরা সবাই মিলে খুব পরিষ্কার শুনেছিলাম দরজা বন্ধর আওয়াজ। উঁকি মেরে দেখলাম কেউ কোথাও নেই, দরজা কিন্তু দরজার মতো বন্ধ। তাহলে আওয়াজটা কোথার থেকে এলো? আর সব থেকে বড় কথা একটা জিনিস, রিঙ্কুর ফ্ল্যাটটায় কিছু একটা আছে, মানে যেখানে ও থাকে আর কি, সেখানে কেউ কোনো ফ্যামিলি কিন্তু থাকতে পারে না বেশি দিনের জন্য। তাদের সঙ্গে কিছু না কিছু এমন কিছু ঘটনা ঘটে, ক্ষতি হয়, কেউ ওখানে থাকতে পারে না, কেউই থাকতে পারে না। সেভাবে দেখতে গেলে আমি এবার গেছিলাম রিঙ্কুর ফ্ল্যাটে, আমি দেখলাম সেইভাবে দেখতে গেলে রিঙ্কুর ফ্লোরে রিঙ্কু একা থাকে, পাশের দুটো ফ্ল্যাট সেখানে কেউ থাকে না, আর নিচে একটা ফ্যামিলি, একটা না দুটো ফ্যামিলির নিচে থাকে। তো নিচে নিশ্চয়ই দরজা বন্ধ করলে সেই দরজার আওয়াজ নিশ্চয়ই আমাদের ওপর অবধি পৌঁছবে না। কি যে হয়েছিল জানি। এদিকে কিন্তু আমি তখন ঘরে বসে আমিও কিন্তু শুনেছিলাম। তো এরকম হয়েছে আর কি, মানে এমনিতেই এরকম ঘটনা ঘটে। রিঙ্কু বলে এরকম আরও অনেক কিছু শোনা যায়। তো এরকম তো হতে থাকে। আমি জানি না সে কি হয়েছিল। যাই হোক, সে যেই হোক, সে কোনো হার্মফুল কেউ নয়। কারণ রিঙ্কুর কথায়, রিঙ্কুর সে কোনোদিন কোনো ক্ষতি করেনি, কখনো না। রিঙ্কু ভালোই আছে ওই বাড়িতে। তো হ্যাঁ সোমাঙ্ক, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, রেকর্ডিংটা শুনে নিও। হ্যাঁ রে ওয়েন্দ্রিলা, সত্যিই খুব সাংঘাতিক, ওটা পুরো আমার চোখের সামনে ঘটা ঘটনা।
দেখো মৌ, একটা কথা বলবো, আমাকে এরপরে সবাই জানতে চাইবে যে কেন এরকম হতো, কি হিস্ট্রি, তাই আমি বললাম আর কি। হ্যাঁ, খুবই সাংঘাতিক। আচ্ছা, এবার একটা আমি যে ঘটনাটা বলবো সেটা আমি শুনেছিলাম হচ্ছে আমার দাদা ভাই এবং আমাদের গ্রুপেরই গ্রুপ মডারেট সুমন রক্ষিত, তার কাছ থেকে। এই ঘটনাটা হয়েছিল তার ভাইয়ের সঙ্গে। এটাও খুব রিসেন্টের ঘটনা। মানে ওনার ভাই আর কি ব্যাংকে চাকরি করেন। তো হ্যাঁ রে, ঠিক বলেছিস মহেন্দ্রিলা, সত্যি তাই। যাই হোক, ওনার ভাই আর কি, সরি ফর ইন্টারাপ্ট, ওনার ভাই আর কি ব্যাংকে চাকরি করে। তো একদিন রাত্রেবেলা ও অফিস থেকে ফিরছিল। অফিস থেকে ফেরার সময় ওই একটা সার্টেন রাস্তা, সেই রাস্তাটায় আসতে গিয়ে ও ফিল করছে প্রচণ্ড, মানে মার্চ মাস আমি গেছিলাম কলকাতায়, মানে আমার যেন অ্যাজ ইফ মনে হচ্ছে যে আমি কোনো ফার্নেসে আছি, এত গরম কলকাতায়। মানে একটু ঠান্ডার জন্য আমি হাঁসফাঁস করতাম। সেই জায়গায় ওর সেদিন ফিলিংস হয়েছিল রাস্তার টেম্পারেচার নাকি প্রচণ্ড কমে গেছিল, বেশ ঠান্ডা লাগছিল, যেটা অসম্ভব ব্যাপার মার্চ মাসে কলকাতায়। এবং হঠাৎ করে ওর গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যায় রাস্তায়। সেই রাস্তাটায় আবার কোনো লাইট নেই, অন্ধকার রাস্তা। আর সেই রাস্তাটা শর্টকাট রাস্তা ওদের বাড়ি যাওয়ার। সেদিন ওর দেরি হয়ে গেছিলো বলে, ওই আমারই মতন একজন মানে ভিকটিম হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো বলে ওই রাস্তাটা দিয়েও আসছিল। ও দেখতে পাচ্ছে যে সামনে যেখানে ওর গাড়িটা স্টার্টটা বন্ধ হয়ে গেছে তার কিছু দূর, ঠিক তার 100 মিটারের মধ্যে বা তারও কম হবে বোধহয়, মোট কথা যেটা ভিজিবল আর কি, একটা বট গাছ। তো ওই বট গাছ থেকে দেখতে পাচ্ছে একটা ফিমেল বডি, সাদা, আস্তে 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 পুরো, এটা কিন্তু পুরোটা দেখছে, আস্তে আস্তে সাদা একটা ফিমেল বডি নামছে বট গাছটা দিয়ে, নামছে, রাস্তায় নামলো, নেমে আস্তে, ভীষণ আস্তে আস্তে, মানে বাংলায় যাকে বলে গদাই লস্করি চাল, আস্তে আস্তে রাস্তাটা ক্রস করে কোথায় যেন গিয়ে মিলিয়ে গেল। ওই দেখে এবং আশ্চর্যজনকভাবে ও যখন এবার বাইকে, মানে এবার তোকে বাড়ি ফিরতে হবে, ও তো ভয় পেয়েছে, ও হনুমান চল্লিশা পাঠ করতে করতে গাড়িতে স্টার্ট দিল, গাড়ি স্টার্ট হয়ে গেল, কোনো রকমে গাড়ি ও ছুটিয়ে বাড়িতে ঢুকে যখন এই কথা বলেছে বাড়িতে সঙ্গে সঙ্গে গঙ্গা জল ছেটানো শুরু হয়ে গেছে, তুলসী পাতা ছেটানো শুরু হয়ে গেছে, মানে এই অবস্থা আর কি। মানে মহানগরী কলকাতা 2021 আজকে আমরা দাঁড়িয়ে আছি, তারপরেও এসব দেখতে পাই। অবশ্যই এরা থাকবে, সারা জীবন থাকবে, সব সময় থাকবে। যদি মানে এরা আছে তাই ভগবান আছেন। নেগেটিভ থাকলে অবশ্যই সেখানে পজিটিভ থাকে। এতে একদম এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা একদম ন্যাচারাল। এই রে দিদি, তুমি আবার ভূতের গল্প শুনো না, তোর ভয় লাগে। আচ্ছা, এটা একটা ছোট অনুগল্প ছিল, আমি আরেকটাও ঘটনা বলছি। এটা ওই আমার দাদা ভাইয়ের কাছ থেকেই শোনা আর কি, মানে সুমনদার কাছ থেকে শোনা। মানে এটাও একটা খুবই ছোট গল্প। সেটা ছিল এরকম যে সুমনদার বাড়িতে যে মাসি রান্না করেন আর কি, মানে তারই জানাশোনা পাশের বাড়ির এক ভদ্রলোকের সঙ্গে ঘটনাটা ঘটেছিল। পাশের বাড়ির ভদ্রলোক এবং মাসি সেই বাড়িতে কাজ করতেন আগে, সেই ভদ্রলোকের মানে ঘটনাটা ছিল আর কি, যে একদিন মানে ভদ্রলোক সবসময় ফার্স্ট ট্রেন ধরতেন। তো একদিন ভোরবেলা উনি এরকম ফার্স্ট ট্রেন ধরবে বলেন বেরিয়েছেন, তখন শীতকাল।
আর জানেন তো শীতকালে তো রাত বড়, একটু ভোরের আলো ফুটতে তো বেশ ভালোই টাইম লাগে। তো ভোর রাতে উনি ফার্স্ট ট্রেন ধরবেন বলে বেরিয়েছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, যাচ্ছে তো হঠাৎ করে উনি দেখতে পাচ্ছেন যে ওনার সামনে একটা ওই রকমই ফিমেল ফিগার, সাদা পুরো, সামনে আগে আগে যাচ্ছে। তো ভদ্রলোক বললো, বা ভালোই তো, একটা ভালো কোম্পানি পেলাম, এতক্ষণ একা একা যাচ্ছিলাম, স্টেশন পৌঁছাতে তো এখন বেশ দেরি। তো তো এবারে স্টেশন পৌঁছাতে বেশ দেরি, ভালোই হলো আমি তো একজন সাথী পেলাম বলে ভদ্রলোক ওনাকে, ওই জিনিসটাকে যতবার ফলো করে একটু তাড়াতাড়ি যেতে যাচ্ছেন, ওনার ভদ্রলোকের মানে যেটা কথা সেটা হচ্ছে যেন মনে হচ্ছে আরও আগে এগিয়ে যাচ্ছে, মানে যত ওনাকে ধরার চেষ্টা করছে সে যেন আরও আগে এগিয়ে যাচ্ছে। এরকম করতে 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 সেই রাস্তাতে একটা বড় আম বাগান পড়ে, রাস্তার বাঁ পাশে। ভদ্রলোক হঠাৎ দেখলেন ওই আম বাগানের মধ্যে ঢুকে ওই জিনিসটা জাস্ট ভ্যানিশ হয়ে গেল, ওনার চোখের সামনে কোথায় যেন মিলিয়ে গেল, কোনো একটা আম গাছের বড় গুড়ির মধ্যে যেন মিলিয়ে গেল। এই দেখে উনি দৌড়তে দৌড়তে মানে স্টেশনে এসে বমি করা শুরু করেছেন। একটা মানে যেহেতু মানে স্টেশন তো ওখানে তো মোটামুটি চায়ের দোকান, জাংশন স্টেশনগুলোতে তো সারা রাতই খোলা থাকে আমি যা জানি। তো একটা চায়ের দোকানে গিয়ে উনি বমি করে অজ্ঞান হয়ে যান। ওনাকে জল টল ছিটিয়ে ফিটিয়ে তো জ্ঞান ফেরানো হলো। উনি তো ব্যাপারটা সবাইকে তখন খুলে বললেন, কিন্তু তারপর থেকে ভদ্রলোক একদম অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রচুরবার হসপিটালে গেছেন, ট্রিটমেন্ট হয়েছে, কিচ্ছু লাভ হয়নি। ভদ্রলোক কিন্তু মারা গেলেন একদিন, উনি কিন্তু চলে গেলেন একদিন সারা জীবনের মতো। এবং এতটাই বাজে নজর ওনার ওপরে লেগেছিল কোনো অশরীরীর যে উনি চলেই গেলেন। আর আমি এখানে ভুল বলবো ওনার বাড়ির লোকেরও, ওনার বাড়ির লোকের এইটা অ্যাটলিস্ট একটু দেখা বা কারোর সাথে আলোচনা করা উচিত ছিল। যখন ডাক্তারের ট্রিটমেন্টে কোনো কাজ হচ্ছে না, উচিত তো ছিল কোনো পীর বাবার দরগায় যাওয়ার। কেন আমি জানি না কেন যায়নি। আসলে অনেক সময় উচ্চশিক্ষিত মানুষের এগুলো মাথায় আসেও না। আমি দেখেছি হাইলি এডুকেটেড মানুষরা কিন্তু এগুলো বিলিভ করে না, তারা সবটাই মনের ভুল বলে উড়িয়ে দেয়, সায়েন্স বলে উড়িয়ে দেয়, কিন্তু করে না বিলিভ, তাই হয়তো করেননি। বাট এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এটা আমি আগেও কয়েকটা লাইভে বলেছিলাম, যে আমরা সায়েন্স বলে উড়িয়ে দিই, কিন্তু মেডিকেল সায়েন্সের ফাদার হিপোক্রেট কিন্তু একদিন বলে গেছিলেন যে এই দুনিয়াতে এই সায়েন্সের বাইরেও একটা দুনিয়া আছে যার সাথে সায়েন্সের দিয়ে কোনো এক্সপ্লেনেশন চলে না। এটা কিন্তু হিপোক্রেট বলে গেছিলেন। যাই হোক, আজ তো মানে মেডিকেল সায়েন্সও যেহেতু আজ কোন জায়গায় পৌঁছে গেছে, সে সঙ্গে সায়েন্সও অনেক জায়গায় গেছে বলেই অনেকে এইটা বলেই উড়িয়ে দেয়, এইগুলো বিলিভ করে না। বাট আমার মতে এরকম যদি কখনো হয়, আমাদের মনে হয় আমাদের এরকম সেকেন্ড ওপিনিয়ন এরকমই কিছু করা উচিত। যাই হোক, এরকম ঘটনা ঘটে। থ্যাংক ইউ। হ্যাঁ রে, মহানগরীতে সত্যি মহান সব আপনাদের ঘটনা আছে, ঠিকই বলেছিস। আচ্ছা, 10টা বেজে গেছে। আমি আমার একটা শেষ গল্প বলে আমি লাইভটা এবার আমি শেষ করব। এই গল্পটা শুনেছিলাম আমার এক দাদার কাছ থেকে। ওই দাদাও এই গ্রুপেরই একজন মেম্বার, বাট আমি তার নাম বলবো না। তার একটাই রিকোয়েস্ট, আমি তার নামটা না বলি, আমি নামটা বলছি না। তার সাথে ঘটা খুব রিসেন্টের একটা ঘটনা। ওনারা না মাঝে মন্দারমণিতে ঘুরতে গেছিলেন। তো মন্দারমণিতে ওনারা বলতে উনি, ওনার ওয়াইফ, ওনার মেয়ে, ওনার ছেলে। তো মন্দারমণিতে যখন উনি ঘুরতে গেছিলেন, ওনার একটা ফ্যামিলির সঙ্গে আলাপ হয়েছিল। সেই ফ্যামিলির সঙ্গে আবার আরেকটাও ফ্যামিলি ছিল, তাদেরও আলাপ হয়েছিল। তো মোটামুটি 3টে ফ্যামিলি, যাই হোক, বিদেশ বিভূতিতে মানে এরকম ঘুরতে এসছে। বিদেশ বিভূতি না হলেও কলকাতা থেকে বাইরে ঘুরতে এসছে একটা জায়গায়, সবাই মজা হয়। গেছেন তো ওনারা 4 জন, আরও লোক ফেলে মজা, বেশ ভালো জমে গেছিল। ওদের সাথে আড্ডা হতো, গল্প টল্প হতো। তো একজন ফ্যামিলি এসছিলেন, সেই ভদ্রলোক ছিলেন এসপি মোস্ট প্রবাবলি। দাদা তাই তো বললেন, কোনো থানার একজন এসপি ছিলেন। তার পায়ে একটা কিছু ব্যথা ছিল, সে একটুখানি
হাট ছিল, এসছেন সেখানে উনিও ফ্যামিলি নিয়ে। এবারে একদিন উনি কি হয়েছে, এবার সেদিন সবাই মিলে বিচে বেড়াতে গেছে, কিন্তু এই যে দাদা, ওনার কিছু একটা অফিসের কোনো একটা এমার্জেন্সি একটা ছোট্ট কাজ পড়ে গেছিলো বলে উনি ওনার ফ্যামিলিকে বলছেন যে তোমরা যাও, আমি আসছি তোমাদের পেছনে, আমি জাস্ট কাজটা শেষ করেই আসছি। ওনার ফ্যামিলি বলতে ওনার ওয়াইফ, ওনার মেয়ে, ওনার ছেলে, সঙ্গে আরও ওই যে দুটো ফ্যামিলির সাথে যে ওদের আলাপ হয়েছে তারা সবাই মিলে বিচে চলে গেছে। দাদা কিন্তু রুমে তখন একা বসে ল্যাপটপে কাজ করছে। কিছুক্ষণ পরে দরজায় নক। দাদা ভেবেছেন বোধহয় হাউসকিপিং এসছে, কারণ জেনারেলি তাই হয়, হোটেলে এসে দরজায় নক করে ওরা ঘর পরিষ্কার করবে বলে। দাদা দরজাটা খুলে দেখছে একজন ভদ্রমহিলা, একটু এজেড, মানে চোখের নিচে কালি, যেন মনে হচ্ছে ভীষণ টায়ার্ড, উনি খুব টায়ার্ড। তো ওনাকে এসে বলল বিল্টুর পায়ে ব্যথা, ও যেন গাড়ি না চালায়, নিজে ড্রাইভ না করে, আমি বললে তো শুনবে না, আপনি প্লিজ একটু বলবেন। দাদাকে এরকম হাত জোর করে এসে বলেছে। বয়স্ক মানুষ, দাদা একটু আনিদি, মা আপনি এরকম হাত জোর করছেন কেন, ঠিক আছে আপনি ঘরে এসে বসুন না, আমি বসবো না। এবং এই কথাটা কিন্তু মুখে বলেনি, সেটা হাত নেড়ে বলেছে না না মানে আমি বসবো না বলে চলে গেলেন। দাদা দরজা বন্ধ করে বলছে, ভাবছে যে কে বিল্টু, কি হলো ব্যাপারটা, কার পায়ে ব্যথা, কি বললো, আমি তো কিছুই বুঝলাম না। যাই হোক, দাদা ততক্ষণে কাজটাও শেষ হয়ে এসছে। দাদা কাজ শেষ করে কাজটা র্যাপ আপ করে ওদের সাথে আবার বিচে জয়েন করতে গেছে। সন্ধেবেলা সবাই মিলে যখন আড্ডা মারছে তখন এই কথাটা দাদা তুলেছে যে বিল্টুকে। তখন ওই পুলিশ যে ভদ্রলোক উনি বলছেন আমি কেন, বলছে আপনার পায়ে ব্যথা, বলছে হ্যাঁ, বলছে আপনি গাড়িটা আপনি চালাবেন না, বলছে কেন। তো দাদা তখন কিছু বলেনি, কিন্তু এই লোকটা কিন্তু প্রচণ্ড রকমভাবে এক্সাইটেড হয়ে পড়েছিল শোনার জন্য। প্রথমত দাদা তার ডাক নামটা কী করে জানলো, তার তো কথা না, তার তো আলাপ হয়েছে জাস্ট তার আগের দিন, নতুন ফ্যামিলি, সবাই তো সবার সাথে ভালো নামেই আলাপ করে, তাহলে ডাক নামটা কী করে জানলো। ভদ্রলোক পরে দাদা তার ঘরে গিয়ে পার্সোনালি এই কথাটা বলেছে। তখন ভদ্রলোক জিজ্ঞেস করছে তাই কীরকম দেখতে বলুন তো, যে আপনার সাথে এসছিল। তখন দাদা পুরো ডেসক্রিপশানটা দিল, এরকম এরকম, এই এজ, এই পরে এসছিল, এই সামান্য মাথায় কাঁচা পাকা চুল, এরকম করে বলেছে। তখন ভদ্রলোকের চোখ ছলছল করে উঠেছে। বলছে আমার মা, আমার সঙ্গে আমার মার বিশাল বড় মেন্টাল বন্ডিং ছিল, সব সময় আমাকে এইভাবে মা আগলে রেখে গেছে, ঠিক আছে আমি গাড়ি চালাবো না। মাই এসছিল হয়তো। তো পরের দিন সবার যাওয়ার পালা, দাদারা দাদাদের মতো চলে গেছে। ফোন নাম্বার এদের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে। কলকাতায় গিয়ে সেই ভদ্রলোক একদিন ফোন করেছে দাদাকে হঠাৎ। দাদা কিন্তু এর থেকে বেশি কিছু আর জানতো না, চলে এসেছিলেন। ভদ্রলোক ফোন করেছেন, করে ওনার থানায় ওনাকে ডেকেছে যে আপনি একদিন আসুন তো, আমার কথা আছে আপনার সাথে কিছু। দাদা তো গেল। নর্থ কলকাতার একটা জায়গায় ওনার থানা, বরানগর থানাতে ছিলেন বোধহয় উনি। দাদা তো সেখানে গেল, গিয়ে বললো যে থানায় এসে দাদাকে বেশ ভালো করে সাদর আমন্ত্রণ করলো, চা অফার করলো, তার জুনিয়রের সাথে আলাপ করালো, কারণ তার জুনিয়র দেখতে চাইছিল কি হয়েছিল ঘটনাটা। পরের দিন সকালবেলা দাদা তো অ্যাজ ইউজুয়াল মন্দারমণি থেকে লেফট করে গেছে, ওই ফ্যামিলিটা কিন্তু ছিল। এবং এই ভদ্রলোক, ওই পুলিশ ভদ্রলোক, তার ওয়াইফকে এই ঘটনাটা বলাতে তার ওয়াইফও
ভদ্রলোককে গাড়ি চালাতে না করছিল না, এত বড় যখন ঘটনা ঘটেছে তুমি গাড়ি চালিও না। তখন কে গাড়ি চালাবে? ওই তারা যেই গ্রুপটার সাথে গেছিল তাদেরই মধ্যে কেউ একজন ছিল, সে বলেছে ঠিক আছে তোমাকে চালাতে হবে না, আমি গাড়ি চালাবো। এবারে ওরা যখন গাড়ি চালিয়ে যাচ্ছে একটা জায়গায়, তার ঠিক 5 মিনিট আগে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্টে পুরো একটা ফ্যামিলি স্পট ডেড হয়ে গেছে। ফ্যামিলিটা খুব জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিল, অপোজিটে আসছিল একটা লরি, পাঞ্জাবি লরি, পুরো লেগেছে দুজনের মধ্যে একটা বিশাল বড় কলিশন। তাতে ওই গাড়িটা রীতিমতন শূন্যে উঠে 3টে ডিগবাজি খেয়ে নিচে পড়ে পুরো ফ্যামিলি স্পট ডেড হয়ে গেছে। মানে ওই জায়গায় যদি ওনারা থাকতেন, বা কথাটা হচ্ছে যে যেহেতু ওনার একটা পায়ে প্রবলেম আছে, হয়তো গাড়িটা উনি কন্ট্রোল করতে পারতেন না, বা সামহাও কিছু ওনার মা, সেটা আফটারঅল সে তো আর এই দুনিয়াতে নেই, উনি সেটা বলেছেন যে আমার মা তো আর এই দুনিয়াতে নেই, তিনি আমাদের ছেড়ে অনেক দিন আগে চলে গেছেন, কিন্তু আজ আমার টানে, আমার ভালোর জন্য, তার নিজের ছেলের ভালোর জন্য সে এসে দাদাকে ওই কথাটা কনভে করে দিতে বলল। কারণ ব্যাপারটা কেন, দাদা তার কাছে একটা অপরিচিত মানুষ, উনি যদি ওই বেশে তার ছেলের কাছে যেতেন, ছেলে তো ভয় পেয়ে যেত, কারণ ছেলে তো জানে তার মা নেই। কিন্তু দাদা তো এই কথাটা কিছুই জানতেন না দাদা। তাই দাদার কাছে গেলে ব্যাপারটা সেফ থাকবে, দাদা কিছু জিজ্ঞেসও করবে না, জানবেনও না, সেই মুহূর্তে তো অ্যাটলিস্ট জানবেন না। তো দাদাকে কনভেরে করে চলে গেছেন। প্রিয়জনের টানে, তার নিজের ছেলের টানে, সবচেয়ে বড় কথা নারীর টান, যার সাথে তার ছেলে, তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য উনি এসে এইটা সাবধান বাণী করে দিয়ে গেছিলেন, একটা অ্যাওয়ারনেস দিয়ে গেছিলেন। এবং ওনার কথাটা শুনেছিলেন বলেই সেই পুলিশ ইন্সপেক্টর এবং তার সাথে যে আরেকটা ফ্যামিলি ছিল তারা কিন্তু বেঁচে গেছিল। এই দুর্ঘটনার আঁচ করেই উনি এসে বলে গেছিলেন। প্রিয়জনের টানে তারা সত্যিই ফিরে আসে। আরও এরকম ঘটনা আছে, আরেকদিন লাইভে এসে বলবো। আজ 10টা বেজে গেছে, এবার আমাকে লাইভ তো এন্ড করতে হবে। মানে সবার কেমন লাগলো জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।